আসসালামু আলাইকুম। পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম ক্লাসে আমরা পাবলিক প্রকিউরমেন্ট বা সরকারি কেনাকাটার ইতিহাস এবং কিছু সাম্যক ধারণা নিব। আমরা জানি সরকারি কেনাকাটার ক্ষেত্রে আমাদের অনেকগুলা নিয়মকানুন এবং আইন মেনে চলতে হয়। তো এই আইন বাংলাদেশে কখন চালু হয়েছিল এই নিয়ে আসলে আমাদের অনেকেই অনেক কিছু ধারণা ক্লিয়ার নেই। তো এখানে একটা মোটামুটি ধারণা দেওয়া হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশন 2003-এর মাধ্যমে কিন্তু আমরা সবার প্রথমে পাবলিক প্রকিউরমেন্ট বা সরকারি ক্রয়ের একটা রেগুলেশন পাই। তো এই 2003-এর এই রেগুলেশনের মাধ্যমে প্রথমে সরকারি ক্রয়গুলো হয়েছিল। এর পরবর্তীতে 2006 সালে সেটা অ্যাক্টে পরিণত করা হয়, অর্থাৎ দি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006-এর মাধ্যমে, অর্থাৎ আইনের মাধ্যমে এই ক্রয় প্রক্রিয়াটাকে নিয়ে আসা হয়। তো আইন তো আমরা জানি এটা সংক্ষিপ্ত থাকে এবং অনেক কিছু এখানে গোছানো থাকে না। তো এর পরবর্তীতে সেই আইনটাকে ব্যাখ্যা করার জন্য দি পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008 করা হয় এবং 2025 সালে সেই পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা পাবলিক প্রকিউরমেন্ট সরকারি কেনাকাটার যে বিধি সেইটাকে পরিবর্তন করে 2025 সালে নতুনভাবে এটাকে সামনে আনা হয়েছে। তাহলে আমরা অ্যাট এ গ্লান্স পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2025-এর একটা ধারণা নিব। তো পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 এর টোটাল চ্যাপ্টার রয়েছে 9টি আর টোটাল সেকশন রয়েছে 73টি এবং অ্যামেন্ডমেন্ট বা সংশোধন হয়েছে অ্যাক্ট নাম্বার 65 হয়েছে 2009 সালে, অ্যাক্ট নাম্বার 36 হয়েছে 2010 সালে এবং অ্যাক্ট নাম্বার 37 হয়েছে 2016 সালে, অর্থাৎ 3বার সংশোধন হয়েছে। আচ্ছা, এখন পাবলিক প্রকিউরমেন্ট রুলস যেটা, এটার হচ্ছে টোটাল চ্যাপ্টার সংখ্যা 9টি এবং টোটাল রুলস হচ্ছে 54টি এবং টোটাল শিডিউল রয়েছে 21টি। তাহলে আমরা দুইটার মধ্যে যদি একটু কম্পেয়ার করি, চ্যাপ্টার কিন্তু পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস দুইটারই সমান, অর্থাৎ 9টি করে। আর ওখানে ধারা রয়েছে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টে 73টি আর এখানে রুলসে রয়েছে 154টি, মানে কম বেশি প্রায় দ্বিগুণ, ধারার দ্বিগুণ রুলস বা বিধি। আর বিধির শেষে আপনার শিডিউল থাকে, শিডিউল রয়েছে মোট 21টি। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাই অবজেক্টিভস অফ পিপিএ অ্যান্ড পিপিআর, অর্থাৎ আসলে আমরা এই পিপিএ এবং পিপিআর দিয়ে কি হবে, এটার অবজেক্টিভ কি, এটা যদি বুঝতে চাই তাহলে এখানে কিছু পয়েন্ট রয়েছে, যদিও এখানে একটু এসের কারণে বোঝা যাচ্ছে না। অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ দায়বদ্ধতা, মানে যারা ক্রয় করবে তাদের তো একটা দায়বদ্ধতা থাকতে হবে, তারা যেন সরকারি টাকাকে সঠিকভাবে ব্যবহার করে, এটার একটা বিষয় আছে, তাই না? তারপরে রয়েছে ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছতার জন্য এই রুলস রেগুলেশনের দরকার আছে। তারপরে রয়েছে ওপেন কম্পিটিশন, অর্থাৎ যাকে ইচ্ছা তাকে যেন কাজ না দেওয়া হয়, এটা যেন সবার জন্য ওপেন থাকে, সবাই যেন সমান সুযোগ পায়, এই জন্য কিন্তু এই রুলস রেগুলেশনের প্রয়োজন রয়েছে। তারপরে রয়েছে নন ডিসক্রিমিনেশন, অর্থাৎ কারোর প্রতি যেন কোনো বৈষম্য না হয়, এটার জন্য এই রুলস রেগুলেশনের দরকার রয়েছে। এবং বেস্ট ভ্যালু ফর মানি, সর্বশেষ, অর্থাৎ সরকারি যে ক্রয় করা হয় এটা তো পাবলিক মানি, এটা জনগণের টাকা, এটার জন্য বেস্ট ভ্যালু ফর মানি, অর্থাৎ কম দামে আমি যেন ভালো পণ্যটা কিনতে পারি, এটার জন্য রুলস রেগুলেশনগুলো দরকার রয়েছে। সর্বোপরি গুড গভর্নেন্সের জন্য এই পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস এটার প্রয়োজন।
তো এর পরবর্তী স্লাইডে আমরা মেইন প্রিন্সিপাল অফ পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট রুলস এটা আমরা দেখতে পাবো। এনশিওর কম্পিটিশন মানে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এটা হচ্ছে মেইনলি এনশিওর কম্পিটিশন। এটা সেকশন নম্বর 13-তে বলা হয়েছে যে এই অ্যাক্ট সবার প্রতি প্রতিযোগিতামূলক হবে, অর্থাৎ একা একজন আসলো, উনি কাজ করলো, সব টাকা নিয়ে চলে গেল, এমন হবে না, অর্থাৎ কম্পিটিশন হতে হবে অবশ্যই। তাহলে এর ভিতরে কিছু কিভাবে সেটা কম্পিটিশনটা কিভাবে হবে, হাউ, এটা হচ্ছে ইনফরমেশন টু অল, মানে ইনফরমেশন দিতে হবে সবাইকে। ক্লিয়ার ক্রাইটেরিয়া ফর কোয়ালিফিকেশন, অর্থাৎ কোনো টেন্ডারে আপনার কোয়ালিফাইড হতে গেলে কী ধরনের ক্রাইটেরিয়া প্রয়োজন এটা কিন্তু ক্লিয়ার করতে হবে। মিনিমাম টাইম লিমিটস ফর সাবমিশন অফ টেন্ডার, এবং এখানে মিনিমাম সময় দিতে হবে, যে এত দিন সময় দিতে হবে। একটা টেন্ডারের কাগজপত্র তৈরি করতে তো টেন্ডারের সময় লাগবে। তো আগে কিন্তু এটা হতো, দেখা গেল একটা টেন্ডার মানে যাকে দেবে শুধুমাত্র পিই বা প্রকিউরিং এন্টিটি তাকে শুধু জানিয়ে বাকি টেন্ডারারদেরকে না জানিয়ে উনি হচ্ছে একটা একদিন বা 2 দিনের টাইম দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে দিত। সেক্ষেত্রে মানে যারা জানে না তারা কিন্তু এই টেন্ডারটা সাবমিট করতে পারতো না, এতে সমস্যা হতো। এই জন্য আইনের ভিতরে মিনিমাম টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছে। তারপরে কি নন ডিসক্রিমিনেশন, সেটা হচ্ছে ওই একই রকম, বৈষম্যমূলক যেন না হয়, এবং টেন্ডার ইভ্যালুয়েশন বেসড অন অবজেক্টিভ ক্রাইটেরিয়া। তাহলে অবজেক্টিভ ক্রাইটেরিয়ার উপরে টেন্ডার ইভ্যালুয়েশন হতে হবে, এটাও একটা ফ্যাক্টর। এরপর রয়েছে স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ পিপিএ 2006। তাহলে এখানে স্কোপ এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে অ্যাক্ট নম্বর 3 এবং 4-এ বলা হয়েছে পিপিএ এক্সটেন্ডস টু দি হোল অফ বাংলাদেশ। তাহলে পিপিএ সারা বাংলাদেশে এক্সটেন্ড করা যাবে, অ্যাপ্লাই হবে। নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন এনি আদার ল দি প্রভিশন অফ দি পিপিএ শ্যাল প্রিভেইল। এক্সেপশনস আছে, এক্সেপশনস কি, আনলেস the government otherwise decided in the interest of national security or national defense, public procurement shall be undertaken in accordance with this act. সেকশন 68-তে বলা হয়েছে, অর্থাৎ যদি গভর্নমেন্ট কোনো বেকায়দায় না পড়ে এবং ন্যাশনাল ডিফেন্স বা সিকিউরিটির জন্য পারপাস ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে অবশ্যই এই আইন মেনে চলতে হবে। এটাই মূলত এখানে বোঝানো হয়েছে। তাহলে কিছু মেইন পয়েন্ট বা মেইন প্রভিশন অফ পিপিএ 2006 এটা আমরা দেখি, কিছু মেইন পয়েন্ট। এখানে প্রকিউরমেন্ট মেথড সম্পর্কে সেকশন 31 থেকে 34-এ বলা হয়েছে। স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টস এটা সম্পর্কে বলা হয়েছে সেকশন নম্বর 12-তে, মানে 12 নম্বর ধারায়। এরপর টেকনিক্যাল স্পেসিফিকেশনস অ্যান্ড টার্মস অফ রেফারেন্স এটা সম্পর্কে বলা হয়েছে সেকশন নম্বর 15-তে। অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, অর্থাৎ কোনো টেন্ডারের করতে গেলে অবশ্যই বিজ্ঞপ্তি দিতে হয়, এটা বলা হয়েছে 40 নম্বর ধারায়। পাবলিক টেন্ডার ওপেনিং এটা সম্পর্কে বলা হয়েছে 47 নম্বর ধারায়। ইভ্যালুয়েশন অফ টেন্ডার্স ইন কমপ্লায়েন্স উইথ প্রি ডিসক্লোজড ক্রাইটেরিয়া, অর্থাৎ ইভ্যালুয়েশন সম্পর্কে বলা হয়েছে সেকশন নম্বর 48-এ। নোটিস অফ অ্যাওয়ার্ড বা নোয়া যেটাকে বলা হয় অফ কন্ট্রাক্ট শ্যাল বি পাবলিশড, এটা সম্পর্কে বলা হয়েছে সেকশন নম্বর 21-এ। আর কমপ্লেন্টস প্রসিডিউর বা কোনো কমপ্লেন আসলে সেইটার প্রসিডিউর কীভাবে করতে হবে এটা বলা হয়েছে 29 থেকে 30 নম্বর ধারাতে। তো এগুলো ছাড়াও কিন্তু আরও অন্যান্য ধারা রয়েছে, তবে এগুলো বেশি গুরুত্বপূর্ণ বলে এগুলোকে আলাদাভাবে দেখানো হলো। এরপরে আমরা কিছু স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ পিপিআর 2025 এর রুল নাম্বার 3-তে আমরা আলোকপাত করব। তাহলে এখানে রুল নাম্বার 3-তে কি বলা হয়েছে, পিপিআর শ্যাল অ্যাপ্লাই টু, পিপিআর কোথায় অ্যাপ্লাই করতে হবে,
প্রকিউরমেন্ট বাই পিইস ইউজিং পাবলিক ফান্ডস। তাহলে প্রকিউরমেন্ট করার ক্ষেত্রে যে প্রকিউরিং এন্টিটি যে প্রকিউরমেন্ট বা ক্রয় করছে সেটা অবশ্যই পাবলিক ফান্ডের মাধ্যমে ক্রয় হতে হবে, সেখানেই কিন্তু এই পিপিআর অ্যাপ্লাই করা যাবে। বি নম্বর হচ্ছে প্রকিউরমেন্ট বাই এনি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট অর এনি স্ট্যাটিউটরি বডি এস্টাবলিশড আন্ডার এনি ল। অর্থাৎ বাংলাদেশে অবস্থিত যে কোনো সরকারি, আধা সরকারি কিংবা এনি স্ট্যাটিউটরি মানে স্বায়ত্তশাসিত সংস্থা যারা যে কোনো আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তারা অবশ্যই এই রুলস মেনে চলবে। তারপরে রয়েছে প্রকিউরমেন্ট ইউজিং পাবলিক ফান্ড বাই এ কোম্পানি রেজিস্টার্ড আন্ডার দি কোম্পানি অ্যাক্ট 1994। এটা অ্যাক্ট নম্বর 14 অফ 1994 বলা আছে। এখানে বলতেছে যে কোম্পানি আইন 1994-এর অধীনে যে সকল কোম্পানি রয়েছে তারা যদি পাবলিক ফান্ড ব্যবহার করে এবং ক্রয় করে তাহলে অবশ্যই এই রুলস মেনে চলতে হবে। আরেকটা হচ্ছে প্রকিউরমেন্ট আন্ডার এ লোন, ক্রেডিট অর গ্রান্ট এগ্রিমেন্ট অর আন্ডার any other agreement with a development partner or with a foreign state or an organization, provided that if there is any to the country in any such agreement entered into, the provision of that agreement shall prevail। অর্থাৎ যখন কোনো প্রকিউরমেন্ট করা হবে কোনো লোনের টাকা দিয়ে কিংবা ক্রেডিট অর গ্রান্ট মানে দানের টাকা দিয়ে কিংবা যে কোনো টাকা দিয়ে যখন কোনো ডেভেলপমেন্ট পার্টনারের সাথে বা অন্য কোনো দেশের সাথে যদি এমন কোনো চুক্তি থাকে, সেই চুক্তির অধীনে যে টাকাগুলো পাওয়া যাবে সেই টাকা ব্যবহার করে যে প্রকিউরমেন্টগুলো করা হবে সেখানে কিন্তু এই পিপিআর মেনে চলতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, পিপিআরের আমরা বলেছি মোট 9টা চ্যাপ্টার রয়েছে, তাই না? তাহলে আমরা যদি চ্যাপ্টার ওয়াইজ পিপিআরের কোন চ্যাপ্টারে কি কন্টেন্টস রয়েছে বা কোন বিষয়ে আলোচনা করা হয়েছে সেটা একটু খেয়াল করি। চ্যাপ্টার 1-এ প্রিলিমিনারি অর্থাৎ প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। চ্যাপ্টার 2-এ প্রিপারেশন অফ টেন্ডার অর প্রপোজাল কমিটি, অর্থাৎ এখানে একটা টেন্ডার কিভাবে প্রিপারেশন করতে হবে, প্রপোজাল কিভাবে দিতে হবে, কমিটি কিভাবে গঠন করতে হবে সেটা সম্পর্কে এই চ্যাপ্টার 2-এ আলোচনা করা হয়েছে। চ্যাপ্টার 3-এ প্রিন্সিপাল অফ পাবলিক প্রকিউরমেন্ট, পাবলিক প্রকিউরমেন্টের প্রিন্সিপাল সম্পর্কে আলোচনা করা হয়েছে। চ্যাপ্টার 4-এ মেথডস অফ প্রকিউরমেন্ট ফর G&RS, W and PS। তাহলে মেথডস অফ প্রকিউরমেন্ট, হ্যাঁ, আপনার গুডস, তারপরে ওয়ার্কস রিলেটেড সার্ভিস এবং মানে আপনার এইটা সম্পর্কে মানে মেথড মানে মেইনলি মেথড সম্পর্কে আলোচনা করা হয়েছে চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 5-এ প্রসেসিং অফ প্রকিউরমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। চ্যাপ্টার 6-এ প্রকিউরমেন্ট অফ ইন্টেলেকচুয়াল অ্যান্ড প্রফেশনাল সার্ভিস, এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে চ্যাপ্টার 6-এ। চ্যাপ্টার 7-এ প্রফেশনাল মিসকন্ডাক্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই যদি পিপিআর কেউ না মানে বা কোনো ধরনের মানে মানে পেশাদারিত্বের ঘাটতি দেখায় সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যাবে এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে চ্যাপ্টার 7-এ। চ্যাপ্টার 8-এ ই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট অর্থাৎ ইজিপি যেটাকে আমরা বলি, ইজিপি সম্পর্কে আলোচনা করা হয়েছে চ্যাপ্টার 8-এ। এবং চ্যাপ্টার 9-এ মিসেলানিয়াস বা বিবিধ বিষয় রয়েছে। তাহলে আমরা এখন দেখব সাম মেইন প্রভিশন অফ পিপিআর 2025। আমরা এর আগে অ্যাক্টের মেইন প্রভিশনগুলো দেখেছি, এখন পিপিআরের মেইন প্রভিশনগুলো দেখব। আচ্ছা, তাহলে পিপিআরের রুলস নাম্বার 11 এবং 10-এ রয়েছে ফরমেশন অফ টিওসি অ্যান্ড টিইসি। টিওসি হচ্ছে টেন্ডার ওপেনিং কমিটি এবং টিইসি হচ্ছে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি। তাহলে টেন্ডার ওপেনিং এবং টেন্ডার ইভ্যালুয়েশন সম্পর্কে এটা কোথায় বলা হয়েছে? রুলস নাম্বার 10 এবং 11-তে। প্রকিউরমেন্ট প্ল্যানিং সম্পর্কে বলা হয়েছে রুল নাম্বার 25 এবং 26-এ। তাহলে রুলস নাম্বার 25 এবং 26-এ বলা হয়েছে প্রকিউরমেন্ট প্ল্যানিং সম্পর্কে।
টেন্ডার ভ্যালিডিটি, টেন্ডার সিকিউরিটি, এটা সম্পর্কে বলা হয়েছে রুলস নাম্বার 28 এবং 31-এ। তারপরে পারফরমেন্স সিকিউরিটি, এটা সম্পর্কে বলা হয়েছে রুলস নাম্বার 36-এ। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, এটা সম্পর্কে বলা হয়েছে রুলস নাম্বার 64-তে। ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্টস, এটা সম্পর্কে বলা হয়েছে রুল নাম্বার 109-এ। আর কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা সম্পর্কে বলা হয়েছে রুলস নাম্বার 50 থেকে 59 এখানে। আর সর্বশেষ প্রকিউরমেন্ট অফ কনসালটেন্সি সার্ভিস, এটা সম্পর্কে বলা হয়েছে রুল নাম্বার 124 থেকে 148-এ। তো আরেকটু আমরা এই যে এখানে আরেকটু আপনাদের ধারণা দিব, সেটা হচ্ছে চ্যাপ্টার 8 সম্পর্কে। আমরা এর আগে বলেছি চ্যাপ্টার 8-এ মূলত ইজিপি সম্পর্কে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো এখানে কি মানে বিষয়টা রয়েছে আমরা একটু পড়ি। তাহলে ইউজ অফ ইলেকট্রনিক প্রকিউরমেন্ট সিস্টেম ইন পাবলিক প্রকিউরমেন্ট, এটা হচ্ছে 150 নম্বর রুলে বলা হয়েছে ফর ক্যারিং আউট দ্য পারপাস অফ দিস অ্যাক্ট এনি অর অল গভর্নমেন্ট প্রকিউরমেন্ট আন্ডার দিস অ্যাক্ট মে বি আন্ডারটেকিং ইউজিং ইলেকট্রনিক প্রসেসিং সিস্টেম। অর্থাৎ বলা হচ্ছে যে এই ইলেকট্রনিক প্রসেসিং সিস্টেমটাকে কিন্তু যদি সম্ভব হয় সকল প্রকিউরমেন্টের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে। The electronic processing system and the principle governing such system shall be prescribed by the government. তাহলে কি বলছে এক্সাম্পল হিসেবে এক্সপ্লানেশন বলছে ফর দি পারপাস অফ দি সেকশন ইলেকট্রনিক প্রসেসিং সিস্টেম মিনস দি অনলাইন প্রসেসিং অফ ডাটা থ্রু এ ওয়েবসাইট। তাহলে মূলত ইজিপি মূলত হচ্ছে অনলাইন প্রসেসিং অফ ডাটা থ্রু এ ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট যেটা, সেটা হচ্ছে এই এখানে 8 নম্বর চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো এই ছিল আজকের মতো। পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।